আমার সাথে ঝগড়া করার মজা এবার বুঝবে। যেদিন আমার সাথে ঝগড়া করবে সেদিন চায়ে থুথু খাওয়াবো। বলছিলাম আমার শাশুড়ির কথা। বিয়ের পরে এ সংসারে এসে ভেবেছিলাম ছোটবেলায় মা মারা গেছে, জীবনে মায়ের সুখ পাইনি, শাশুড়ির কাছে মায়ের সুখ পাবো। কিন্তু আমার সে আশায় ঘুরে বালি। এই মহিলা কোনো জাতের না, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, আমার নামে ছেলের কাছে উল্টোপাল্টা ইনিয়ে বিনিয়ে লাগায়, আর ছেলে ইচ্ছা মতো আমাকে মারে। এমন সময় শাশুড়ি ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে উঠলেন, 2 কাপ চা আনতে কি এতক্ষণ লাগে? বলি চাগুলোকে গাছ থেকে পেরে আনছো নাকি? আমি তাড়াতাড়ি করে 2 কাপ চা আর কিছু নাস্তা নিয়ে রান্নাঘর থেকে বের হলাম। ড্রয়িং রুমে বসেছিল আমার দুঃসম্পর্কের চাচাতো দেবর মুন্না চৌধুরী ও আমার শাশুড়ি। সামনের মাসে মুন্না চৌধুরীর বিয়ে, তাই বিয়ের কার্ড নিয়ে আমাদেরকে বিয়ের দাওয়াত দিতে এসেছে। আমি চায়ের ট্রে হাতে ড্রয়িং রুমে ঢুকতেই মুন্না চৌধুরী আমাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সামনের মাসের 11 তারিখ আমার বিয়ে, আপনারা বিয়ের 2 দিন আগেই সবাই চলে যাবেন। আমি থুথুযুক্ত চায়ের কাপটা আমার শাশুড়ির হাতে দিলাম, আর অন্য চায়ের কাপটা মুন্না চৌধুরীর হাতে দিলাম। আমার শাশুড়ি বলল, আমি আর বাবু যাব, ওর ওখানে থাকতে হবে না, সবাই চলে গেলে ঘরে থাকবে কে? আমার শাশুড়ির কথা শুনে মুন্না চৌধুরী বলল, আমার কোনো বড় ভাইয়ের বউ নেই, বাবু ভাইয়ের বউ না গেলে আমার গায়ে মেহেদি লাগাবে কে? ভাবিকে দিয়ে গায়ে মেহেদি লাগাতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? তোর বন্ধু বান্ধবরাই তোর গায়ে মেহেদি মাখবে। বলেই উনি থুথুযুক্ত চাটা খেতে লাগলেন, আর আমি মনে মনে শান্তি পেলাম। আমার সাথে ঝগড়া করার মজা এই থুথুযুক্ত চা। রাতে আমরা সবাই খেতে বসেছি। আমরা বলতে আমার স্বামী, আমার শাশুড়ি আর আমি। আমি তরকারি প্লেটে বেড়ে দিচ্ছিলাম। শাশুড়ির প্লেটে 1 টুকরো মাংস আর 2 টুকরো আলু দিলাম। বাবুর প্লেটে 1 টুকরো মাংস দিলাম। তারপর নিজের প্লেটেও 1 টুকরো মাংস নিলাম। আমার শাশুড়ি হাঁসের মতো গলা টেনে আমার প্লেটের দিকে লক্ষ্য করলেন, তারপর বললেন, সারা জীবন কি লেগ পিসটাই তোমার খেতে হয়? মাঝে মধ্যে আমাদের দিতে পারো না? কেমন মেয়ে বাপু, নিজেরটা 16 আনাই বোঝে। খেতে বসে শাশুড়ি যদি এভাবে কথা বলে তখন কি আর খাওয়ার রুচি থাকে? সাথে সাথে নিজের প্লেটের লেগ পিসটা ওনার প্লেটে দিয়ে বললাম, নিন আপনি খান, আমার খেতে হবে না। তারপর ঠ্যাস মেরে বললাম, আমার শ্বশুর থাকলে না হয় বুঝতে পারতাম কোনো একটা কারণে মুরগির লেগ পিস প্রাণে খুঁজছে, কিন্তু এখন তো সে সম্ভাবনাও নেই। আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। মা না হয় বেঁচে নেই, বাবা তো বেঁচে আছে, উনি মনে হয় আদব কায়দা কিছুই শেখায়নি। সাথে সাথে আমি বলে উঠলাম, দেখুন মা, ঝগড়া হচ্ছে আপনার আমার মাঝে, এখানে আমার বাবাকে টানবেন না। বাবু এতক্ষণ চুপ করে খাচ্ছিল। আমাদের ঝগড়া যখন তুমুল পর্যায়ে চলে গেল, বাবু তখন আমাদেরকে থামিয়ে দিয়ে বলল, তোমাদের বউ শাশুড়ির যন্ত্রণায় আমার খাওয়াটাই হচ্ছে না, খাবো না আর ভাত। বলেই বাবু রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। হয়েছে তো, ছেলেটাকে তো ঠিক মতো ভাত খেতেও দিলে না, কোন অমানুষের বাচ্চা ঘরে এনেছি আল্লাহই জানে। আমি বসা থেকে উঠে বাবুর প্লেট ও নিজের প্লেটটা হাতে নিয়ে বললাম, আপনার মুখ দেখলেও ভাত খেতে ইচ্ছা করে না, আপনি এখানে বসে খান, আমরা স্বামী স্ত্রী রুমের ভিতরে গিয়ে খাবো। বলেই 2টি প্লেট হাতে নিয়ে রুমের ভেতরে চলে গেলাম। পরদিন ভোরবেলা আমি আর বাবু ঘুমিয়েছিলাম। হঠাৎ শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে বাবু ঘুম থেকে উঠে বলল, কি ব্যাপার মা, এভাবে চিৎকার করছো কেন? আমি হাই তুলতে তুলতে বললাম, ফজরের আজান দেওয়ার সাথে সাথেই তো তোমার মায়ের কাজ হচ্ছে আমার পেছনে লেগে থাকা। গিয়ে দেখো কোন এক ছুতো ধরে আমার 14 গোষ্ঠীর পিন্ডি চটকাতে ফায়দা আসছে। দেখো ইভা, তুমিও কম না, সারাক্ষণ বউ শাশুড়ি এই ঝগড়া আর ভালো লাগে না। এমন সময় আমার শাশুড়ি আরো বেশি জোরে চিৎকার করছে। শেষমেশ বাবু শোয়া থেকে উঠে মাকে দেখতে চলে গেলেন। আমি বসে বসে ভাবছি, একতরফা শাশুড়িকে ফিল দেওয়া যাবে না। এখন যদি আমি না চাই তাহলে নিশ্চিত আরো বেশি বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে বলবে। তাই আমিও বিছানা ছেড়ে উঠে কাহিনী কি দেখার জন্য চলে গেলাম। ড্রয়িং রুমে এসে দেখলাম আমার শাশুড়ি চিৎপটাং হয়ে পড়ে আছে। বাবু শাশুড়িকে ধরে তোলার চেষ্টা করছে। আমাকে দেখে শাশুড়ি বলল, গেল গেল, আমার মাজাটা গেল। তোর বউ শত্রুতামি করে ফ্লোরে পানি ফেলে রেখেছে, যেন ফজরের ওয়াক্তে আমি নামাজ পড়তে উঠলে আছাড় খেয়ে পড়ে মাজাটা ভাঙি। সাবধানে কথা বলবেন। কাল রাতে খাওয়া দাওয়া করে আমি যে রুমে গিয়েছি, আমি কি আর ড্রয়িং রুমের দিকে এসেছিলাম? যদি তুই পানি না ফেলবি তাহলে ফ্লোরে এতগুলো পানি আসলো কোথা থেকে? এদিকে তো আপনার রুম, আমার মনে হচ্ছে আপনি ফ্লোরে পানি ফেলে আমার মাজা ভাঙার পায়তারা করেছিলেন, আর নিজের তৈরি করা গর্তে এখন নিজেই পড়েছেন। লাথি মেরে তোর মুখ ভেঙে দিব অমানুষের বাচ্চা। মা, আপনাকে আগেও সাবধান করেছি, আমার বাবা মা তুলে কথা বলবেন না। বউ শাশুড়ির এমন ঝগড়া দেখে বাবু বলল, তোমরা কি থামবে নাকি আমি এখন এখান থেকে চলে যাব? সারাদিন অফিসে থাকলে অনেক ভালো থাকি, ঘরে এসে যে একটু শান্তিতে ঘুমোবো সে উপায়ও নেই। এমন সময় দেখলাম আমার পায়ের নিচেও কোথা থেকে পানি চলে এসেছে। পেছন ফিরে দেখলাম বাথরুম থেকে পানি আসছে। তারপর বাবুকে বললাম, ওই দেখো পানি কোত্থেকে আসছে, বাথরুম থেকে সব পানি আসছে। বাবু বাথরুমে গিয়ে দেখে বাথরুমে পানির কল ছাড়া। বাবু পানির কলটা বন্ধ করে দিয়ে এসে বলল, গতকাল রাতে বাথরুমে কে গিয়েছিল? পানির কল ছেড়ে এসেছে। আমি বললাম, এই বাথরুমে তো মা ছাড়া কেউ যায় না, এবার বোঝো। মা কাচুমাচু গলায় বলল, কাল বাথরুমে আমি গিয়েছিলাম, পানির ট্যাপ ছেড়ে দেখি লাইনে পানি নেই, হয়তোবা মনের ভুলে ট্যাপটা বন্ধ করতে খেয়াল ছিল না। অবশেষে প্রমাণিত হলো উনি নিজের ভুলে নিজেই মাজা ভেঙেছেন। তারপর বাবু ওনাকে ধরে ওনার রুমে নিয়ে গেল। বাবু যেহেতু অফিসে যাবে তাই আমি নাস্তা রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেলাম। দুপুরের দিকে গোসল করে কাপড়গুলো শুকাতে দিতে ছাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম পাশের ফ্ল্যাটের প্রিয়া
ভাবি সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামছে। প্রিয়া ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার ভাবি, আজকেও দেখলাম ফজরের ওয়াক্তে আপনাদের ঘরে হুলস্থুল চলছে। আর বলবেন না, আমার শাশুড়ি রাতে বাথরুমের ট্যাপ ছেড়ে ঘুমিয়েছিল। সকালবেলায় পানিতে পুরো ড্রয়িং রুম ছয়লাভ হয়ে গেছে। শাশুড়ি নামাজ পড়তে উঠে পা পিছলে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে, ওটা নিয়ে লঙ্কা কাণ্ড শুরু করে দিয়েছে। এমন সময় আমার শাশুড়ি আমাকে খুঁজতে খুঁজতে দরজা খুলে দেখলো আমি পাশের ফ্ল্যাটের প্রিয়া ভাবির সাথে কথা বলছি। ওনাকে আমি লক্ষ্য করিনি, কিন্তু উনি আমরা কি বলছি সেটা আড়ি পেতে শুনতে লাগলো। আমি বললাম, দোষ হচ্ছে আমার শাশুড়ির, কিন্তু সব দোষ উনি আমার ঘাড়ে চাপাতে চায়। আমার শাশুড়িও এমন ছিল, আল্লাহর রহমতে উনি পৃথিবী ছেড়েছেন, তাই এখন আমি অনেক শান্তিতে আছি। প্রিয়া ভাবির মুখে এমন কথা শুনে আমি বললাম, আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে তাকাতেন, আমার শাশুড়িকেও নিয়ে যেতেন, তাহলে আমি বাঁচতাম। আমার এমন কথা শুনে আমার শাশুড়ি তেলে বেগুনে চলে রুমের ভিতর চলে গেল। আমি আর প্রিয়া ভাবি কিছুক্ষণ কথা বলে তারপর প্রিয়া ভাবি নিচে চলে গেল, আমিও ছাদে চলে গেলাম। সন্ধ্যার সময় আমি রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় ড্রয়িং রুম থেকে আমার বাবার গলা শুনতে পেলাম। সম্ভবত আমার শাশুড়ি আমার নামে নালিশ করার জন্য বাবাকে ফোন করে আনিয়েছেন। আমি রান্নাঘর থেকে ড্রয়িং রুমে গিয়ে দেখি বাবা, শাশুড়ি, বাবু সহ ড্রয়িং রুমে বসে কথা বলছেন। আমাকে দেখে আমার শাশুড়ি বলল, বেয়াই সাহেব, আপনার সাথে অনেক কথা আছে। আজকে রাত্রে এখানে থাকবেন, আপনার মেয়ের বিচার করবেন, তারপর কাল সকালে যাবেন। আমার বাবা বলল, আমি যেহেতু চলে এসেছি আর কোনো টেনশন করবেন না, আমার মেয়ের উপযুক্ত বিচার আমি করব। তারপর আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল, অনেকদিন পর তোর শ্বশুর বাড়িতে এসেছি, তোর হাতের মুরগির মাংস রান্না খাই না অনেক দিন, যা ভালো করে রান্না বান্না কর, রাতে খেয়ে তারপরে বিচারে বসবো। আমার অনেক রাগ হতে লাগলো, বিনা দোষে আমার নামে সালিশ বসাবে, আমার শাশুড়িকে এর শাস্তি পেতেই হবে। তাই আমি বাথরুমে চলে গেলাম। বাথরুমে এসে বাথরুমের গোসলের মগে প্রস্রাব করলাম এবং সেই প্রস্রাবগুলো নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে এসে ভাবলাম, আগে রান্না বান্না করব, তারপর আমার প্রস্রাব আমার শাশুড়িকে খাওয়াবো। শাশুড়িকে যে বাটিতে মাংস দিব সেই বাটিতে প্রস্রাবগুলো মিশিয়ে দিব। সোজা পথে শাস্তি দিতে না পারলেও বাঁকা পথে শাস্তি দিব। প্রস্রাবের মগটা এক পাশে রাখলাম, তারপর রান্না বান্না শুরু করলাম। রাতে আমার বাবা মা এবং আমার স্বামী খেতে বসেছে। ওরা ডাইনিং টেবিলে বসার পর আমার বাবা বলল, কইরে মা, আমরা খেতে বসেছি, ভাত তরকারি নিয়ে আয়। ততক্ষণে আমার রান্না বান্না শেষ। আমি বাটিতে মাংস নিচ্ছিলাম। আমার শাশুড়ির জন্য আলাদা কালারের একটি বাটি নিলাম, যাতে চিনতে সুবিধা হয়। আমার শাশুড়ি যেহেতু লেগ পিসের পাগল, তাই তার বাটিতে লেগ পিসটা দিলাম এবং আগে থেকেই সংরক্ষণে রাখা প্রস্রাবের মগটা নিয়ে ওনার বাটিতে কিছু প্রস্রাব দিয়ে মিশিয়ে দিলাম। তারপর ট্রেতে করে 3 বাটি এবং ভাত নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম। ওনারা যে যার মতো প্লেট নিয়ে বসেছেন। আমি প্রথমে সবার প্লেটে ভাতগুলো বেড়ে দিলাম। সবাইকে ভাত বেড়ে দেওয়ার পর আমার বাবার সামনে এক বাটি মাংস দিলাম। আগে থেকে চিহ্নিত করে রাখা প্রস্রাবযুক্ত মাংসের বাটিটা আমার শাশুড়ির সামনে দিলাম। এরপর বাবুর সামনে আর এক বাটি মাংস দিলাম। আমার শাশুড়ি ওনার মাংসটার দিকে তাকিয়ে বলল, দেখেছেন বিআই সাহেব, আপনার মেয়ে কতটা বেয়াক্কেল। আপনি হচ্ছেন মেহমান মানুষ, মুরগির লেগ পিসটা আপনাকে না দিয়ে আমাকে দিল। বলেই আমার শাশুড়ি লেগ পিসের বাটিটা আমার বাবার সামনে দিল। আমার বাবা বলল, না বেআইন, ওটা আমার মেয়ে আপনাকে দিয়েছে, আপনি খান। না না, তা কি করে হয়, আমি প্রতিদিনই খাই, আপনি খান। আমি একবার বললাম, না, ওটা আপনার জন্য রান্না করেছি, আপনি খান। তোমার বাবা তো সবসময় এর বাড়িতে আসে না, উনি খাক। শেষে দেখলাম আমার বাবা লেগ পিসটা নিয়ে খাওয়া শুরু করেছে। হায় হায়, এ কি করছে বাবা? প্রতিশোধ নেবার জন্য শাশুড়ির বাটিতে প্রস্রাব মিশিয়েছি, এখন কিভাবে কি হয়ে গেল? সেই প্রস্রাবযুক্ত খাবার আমার বাবা। আমার মাথা ঝিমঝিম করছে। এখন আমি না পারছি ঘটনাটা বলতে, না পারছি বাবার কাছ থেকে খাবারটা কেড়ে নিতে। আল্লাহ, তুমি মাফ করো। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। শাশুড়িকে নিজের প্রস্রাবযুক্ত খাবার খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু সেই খাবার তার বাবাই খাচ্ছে। এমন বউকে কি করা উচিত? আপনারা কমেন্টে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।